আজকে ইউরোপ দেখেন, সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া দেখেন, আমরা পড়ালেখা করি কিন্তু বাহিরে যায় কেন কর্ম পাই না? কারণ আমরা কর্ম শিখতে পারতেছি না। এটা আমাদের শুধু ফ্যামিলির ব্যর্থতা না, এটা দেশের ব্যর্থতা। দেশে গভর্নমেন্ট আসতেছে, যারা সচল আছে তাদেরকে সচল করতেছে, যারা সচল নেই তাদের কথা চিন্তা করার মতো মাথা ব্যথা কারোই নেই। প্রিয় দর্শক, এসটিভি 52 পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল জান্নাত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন সফল বিজনেসম্যান এমডি আকাশ। তিনি উত্তরা থেকে আগত। তিনি একজন সফল বিজনেসম্যান। তার সফল বিজনেসম্যান হওয়ার পিছনের গল্পগুলো আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এসটিভি 52 পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সফল বিজনেসম্যান হওয়ার পিছনের গল্পটা যদি একটু বলতেন, বা শুরুটা কিভাবে হয়েছিল আপনার? আচ্ছা, শুরুটা হলো প্রতিটা ছেলে মানুষের শুরু থেকে পড়ালেখার পরে যারা ফ্যামিলি ভালো থাকে, সচল থাকে, তাদের পড়ালেখার উপরে ডিপেন্ড করে তারা ভালো বিজনেস করে। আর যাদের ফ্যামিলি সফল থাকে না, তারা হয়তো দেশের বাহিরে যায়, ছোটখাটো একটি জব করে, এটা নিয়ে তাদের ম্যাক্সিমাম থাকতে হয়। আমার ফ্যামিলি অত সচ্ছল ছিল না, কারণ বাবাকে ছোটবেলা হারাই, তারপরে মাকে নিয়ে ঢাকাতে আসা, বড় ভাই দেশের বাইরে ছিলেন। তো তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমিও দেশের বাইরে যাব। তো এখান থেকে দেশের বাইরে চলে গেলাম ফার্স্ট মরিচাস। এখানে আমি 3 বছর ছিলাম। 2003-এ চলে যাই, 2006-এ বাংলাদেশে আসি। আসার পরেও এখান থেকে আমার স্বপ্ন জাগলো যে আমি ইউরোপে যাব, ভালো একটা বিজনেস করব। আচ্ছা। বাট আমি কোনো জব করব না। তো ওইখান থেকে আমার রোমানিয়া যাওয়া, রোমানিয়া থেকে ইউরোপে যাওয়া, ইউরোপ থেকে আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য বিজনেস করব। তখন এই বিজনেসে আসা। তার মানে আপনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন? আমি মেবি 10 থেকে 12টা কান্ট্রি ইউরোপ সহ ঘুরেছি, উপর আল্লাহর দোয়ায়, আমার মা বাবার দোয়ায়। তো আমার জীবনের একটা ইচ্ছা ছিল, যে সেটা হলো যে আমরা প্রতিটা ছেলে মানুষ যদি চেষ্টা করি বিজনেস করার জন্য, সফল হওয়ার জন্য, সেটা সফল হওয়া সম্ভব। তা আপনার এই সফল বিজনেসম্যান হওয়ার পিছনে আপনার অনুপ্রেরণা কে ছিল, বা আপনাকে সবচেয়ে সাপোর্ট কে করছে? সবচেয়ে বেশি সাপোর্ট আসলে যখন আমার বাবাকে হারাই, আম্মাও খুব অসুস্থ ছিলেন। তারপরে আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পর যখন আমি বাংলাদেশে মোটামুটি আমার 1 বছর ওয়েট করি বাংলাদেশে, তখন আমার ওয়াইফ আমাকে খুব সাপোর্ট করে, এবং কি ও আমাকে সব সময় পাশে থাকে। এই সোয়ানা ফ্যাশনের কোম্পানি করার পর থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। এটা হলো যে ও আমার একজন ভালো ওয়াইফ হিসাবে, যে তুমি এই কাজটা করো, এভাবে করো, টাকা লাগে না। আপনার একটা ছেলে মানুষের সবচেয়ে বড় অভিজ্ঞতা হইলো পাশে একজন ভালো মানুষ থেকে সাপোর্ট করা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন একটা বিজনেস করবেন, অনেক বাধা আপনার সামনে আসবে। আমরা তো এমন শিল্পপতি না যে আমাদের কাছে হিউজ পরিমাণ টাকা আছে, কারণ যারা বিজনেস করে, আমরা কিন্তু চাইলে ব্যাংক থেকে সুবিধা পাই না, চাইলে ব্যাংক আমাদেরকে সুবিধা দেয় না। এটা দেয় শুধু যারা বড় বিজনেস করে তাদের। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত যারা বিজনেস করে, তাদের কোনো সহযোগিতা এই বাংলাদেশে কেউ দেয় না। এটা আমার একটা মনের কষ্ট, যে আমরা যারা মধ্যবিত্ত, যেন এই দেশের মানুষ যারা গভর্নমেন্টে আসবেন, তারা যেন মধ্যবিত্তর কথা চিন্তা করেন, তারা যেন দরিদ্রর কথা চিন্তা করেন, তারা যেন এই দরিদ্র থেকে মধ্যবিত্ত হইতে পারে, এই জন্য যেন ব্যাংকের থেকে সহযোগিতা পায়,
এবং তারা যেন ভালো কিছু করতে পারে। এ পর্যন্ত আপনি হচ্ছে আপনার সোহানা ফ্যাশন হওয়ার পিছনে আপনি ব্যাংক থেকে কোনো অনুদান বা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? আমি অনেক ব্যাংকের পিছে দৌড়াইছি। তো আল্লাহর হুকুম যে ব্যারাক ব্যাংক, এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয় আমার অফিসের নিচে চার দোকানে। তো উনি, তখন আমরা ব্যাংকিং অত বুঝতাম না, ব্যাংকে লেনদেন করা, ব্যাংকে ট্রানজিশন করা, জি। ব্যাংকে আমরা মাল বিক্রি করে টাকা রাখা। জি। যখন উনি আমাকে বলল যে আকাশ ভাই আপনি এইভাবে এইগুলা করেন, আমি আপনাকে ছোট করে একটু সাপোর্ট দিতে চাচ্ছি। তো পরে আমার একটা অনুভূতি হইলো যে ভাইয়া অফিসে আসেন, একটু চা খান। জি। তখন এই ভাইয়া আমাকে 15 দিনের মধ্যে, ওনার নাম জেলিস মাহবুব, উত্তরা ব্রাঞ্চেরই ব্যারাক ব্যাংকের একজন ভালো মানুষ, জি। উনি আমাকে ফার্স্টে 20 লাখ টাকা একটু লোন দেন, সাপোর্ট দেন। তারপরে যখন আমি এই 20 লাখ টাকা খুব ভালো করে চালাই, উনি আমার প্রতি খুব আন্তরিকতা হন। তো এই যে একটা যে সাপোর্ট, এটা যদি প্রতিটা মধ্যবিত্ত দরিদ্র ব্যাংক থেকে পেত, জি। তারা রাস্তায় পড়ে থাকতে হইতো না। আজকে ইউরোপ দেখেন, সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া দেখেন, আমরা পড়ালেখা করি জি। কিন্তু বাইরে যায় কেন কর্ম পাই না? কারণ আমরা কর্ম শিখতে পারতেছি না। জি। এটা আমাদের শুধু ফ্যামিলির ব্যর্থতা না, এটা দেশের ব্যর্থতা। দেশে গভর্নমেন্ট আসতেছে, যারা সচল আছে তাদেরকে সচল করতেছে, যারা সচল নেই তাদের কথা চিন্তা করার মতো মাথা ব্যথা কারোই নেই। জি। এই জন্য হলো আমরা পিছিয়ে পড়ে আছি। জি। কারণ ইউরোপ সহ আমি বহু দেশে দেখছি যে মানুষ দরিদ্র যেখানে আছে, মধ্যবিত্ত যেখানে আছে, প্রতিটা দেশের মানুষ ওইখানে সাপোর্ট করা উচিত। কিন্তু আজকে দেখেন, আমি একজন মধ্যবিত্ত লোক, আমি ভালো বিজনেস করছি, আজকে আমার চাঁদা দিতে হচ্ছে। আজকে আমি যদি কোনো প্রোগ্রামে জয়েন করি, তোমার দল, তোমার পিছনে কোন সাইনবোর্ড আছে সেটা ইস্যু হচ্ছে। আসলে তো আমি কোনো দলে যাচ্ছি না। এখন আমি যদি একটা মহল্লায় থেকে বিজনেস করি, বাট আমাকে যদি কোনো দলের লোক ডেকে নিয়ে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি দাঁড়াইতে বাধ্য, কিন্তু বাট এটা তার দোষ হতে পারে না। এটা আমার বাংলাদেশের কাছে যারা সরকার আসবেন, এই যে এত ছাত্র, এত নিরহ লোক মারা গেছে, তা আমরা চাই যে প্রতিটা লোক, দেশের মানুষ যেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা যেন ভালো চলতে পারি, ভালো থাকতে পারি। দরিদ্রর কথা যেন যেই গভর্নমেন্টে আসেন চিন্তা করেন, এটা আমাদের মাথায় থাকতে হবে। আপনি যেহেতু একজন সফল বিজনেসম্যান, আপনি হচ্ছে বললেন যে এই যে বড় লেভেলের বা মধ্য লেভেলের বা নিম্ন লেভেলের ব্যবসায়ীকে নিয়ে আপনার অনেক মানে চিন্তা হয় বা আপনি কাজ করার ইচ্ছা আপনার আছে, তো আপনি বড় পরিসরে এদের নিয়ে কাজ করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আপনি সহযোগিতা করতে চান কিনা? আমার অলরেডি 2-3টা বিজনেস আছে। তো সামনে আমি চাই 200-300 পরিবার নিয়ে যে আমি ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করব, একটা ফ্যাক্টরি করব। আমার ফ্যাক্টরিতে যেন যদি 200 শ্রমিক থাকে, 200 শ্রমিকের সাথে 500 ফ্যামিলি বাঁচবে। আর 500 ফ্যামিলি যখন বাঁচবে, 500 ফ্যামিলির দোয়ায় আমি ভালো থাকবো। আর এই 200 শ্রমিকের জন্য যখন আমি ফ্যাক্টরি করব, এই ফ্যাক্টরি করার পিছে অনেক টাকার প্রয়োজন, অনেক সহযোগিতার প্রয়োজন। তো উপর আল্লাহ যদি চাই, ইনশাআল্লাহ সামনের দিকে আগাইতেছি। আমাদের দেশের পরিস্থিতি এখন খারাপ, কারণ আমরা 5 আগস্টের পরে আমাদের দেশে বায়ার নাই, বিজনেসের পরিস্থিতি খারাপ। আমাদের দেশের বাইরে অনেক টাকা, আমাদের এই স্টক লট মার্কেটটা সারা বাংলাদেশের ভিতরে রিমিটেন্স আনার জন্য তারা কিন্তু প্রবাসীর পরে দ্বিতীয় স্থানে আছে। এটা কিন্তু অনেক জানি না। আমরা যে মাসে 2 কোটি 4 কোটি টাকা মাল বিক্রি করি, বায়ার যে আমাদের এই রিমিটেন্সটা আমাদের দেশে আসে, এটার কথা কেউ মাথায়ও নেয় না। তো আমাদের ইনশাল্লাহ টার্গেট আছে যে আমরা বড় সরে ফ্যাক্টরি করব এবং কি ভালো কিছু করার চিন্তা আছে, যদি উপর আল্লাহ চায়। জি।
তরুণ ব্যবসায়ীদের উদ্দেশ্য কিছু বলতেন বা যারা হ্যাঁ। নতুন করে শুরু করেছে? যারা তরুণ তাদের কথা আমি অনেক সুন্দর করে বলতে চাই, যেন তারা চাকরির পিছে না দৌড়ায়। কারণ আমাদের দেশ ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি মাতৃভূমি। এই মাতৃভূমিতে আপনি যদি চাকরির পিছে দৌড়ান, আমরা যে পরিমাণ জনগণ আছি 22 কোটি 20 কোটি যাই বলেন, কারণ এই চাকরি ইচ্ছা করলে হবে না আর দেওয়া সম্ভব না। এই জন্য তরুণদেরকে বলবো, তোমরা কাজ শিখো, ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ শিখো। কাজ শিখে অল্প কিছু টাকা নিয়ে তোমরা প্রথমে শুরু করো। যখন তুমি একটা সময় বিজনেসটা বুঝবে, তখন তুমি বড় বিজনেস করতে পারবে। কারণ তুমি একজন উদ্যোক্তা হওয়াটা কিন্তু বহুত কঠিন। আপনার কাছে টাকা হইলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, বাট আপনার সাহস থাকতে হবে, টেকনিক থাকতে হবে, কেরিয়ার থাকতে হবে। আপনার বুঝতে হবে যে আমি বিজনেসটা করব, এক কাপ চার দাম 10 টাকা, এটা গরম পানি করতে হবে, চা পাতি দিতে হবে, চিনি দিতে হবে, সুন্দর করে পরিবেশন করে বানিয়ে তারপরে কাস্টমারকে দিলে আপনাকে 10 টাকা দিবে। যখন আপনার নতুন যারা তরুণরা বিজনেস করবে, তারা যেন বেশি টাকা দিয়ে শুরু না করেন, অল্প কিছু টাকা দিয়ে যেন শুরু করে। যখন একটা পর্যায়ে তারা বুঝবে যে না আমি পারতেছি, চাটা বানাইতে পারতেছি, তখন সে আস্তে আস্তে আগাইতে পারবে। এইটা আমার তরুণদের জন্য ছোট্ট একটি মেসেজ। আর বাংলাদেশে এখন দেখছি আমরা যে যেমন নারী উদ্যোক্তা, তা আমি মনে করব হ্যাঁ, নারী উদ্যোক্তার জন্য অনেক ভালো গভর্নমেন্টও সুবিধা দিচ্ছেন, ব্যাংক 4% দিচ্ছেন, গরুর খামার, মুরগির খামার, তারপরে আপনার বিভিন্ন কুটির শিল্পী, যেটা আমাদের দেশের বাজারে চলে না, সেটা ইউরোপের মার্কেটে বিক্রি হয়। তা আমরা দোয়া করব যে আমাদের এই দেশ আর দেশের মানুষ যেন আগাইতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমার কামনা। এসটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এসটিভি 52 পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ আপু। ধন্যবাদ ভাইয়া।